সয়েল মেকানিক্স এই টপিকের আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে সয়েল কম্প্যাকশন। সয়েল কম্প্যাকশনটা হচ্ছে মূলত মাটির স্ট্রেংথ বাড়ানোর জন্য আমরা তার উপর একটা ফোর্স বা প্রেশার ক্রিয়েট করে এটাকে কম্প্যাক্টেড করি, সয়েলকে আরও ডেন্সিফিকেশন করি। মাধ্যমটা হচ্ছে রিমুভ করা এয়ার, ভিতরের যে এয়ারগুলো আছে, সয়েলের ভিতরে যে ভয়েড আছে, ভয়েডে যে এয়ারগুলো আছে, এই এয়ারগুলোকে বের করে দেওয়ার যে প্রসেস, সেটাকে আমরা বলি কম্প্যাকশন। যেমন এখানে আমরা মেকানিক্যাল এনার্জি ইউজ করব। কম্প্যাকশন ইনক্রিজ দ্য স্ট্রেংথ ক্যারেক্টারিস্টিক্স অফ সয়েল হুইচ ইনক্রিজ দ্য বেয়ারিং ক্যাপাসিটি ইনক্রিজ করবে অফ ফাউন্ডেশন কনস্ট্রাকশন ওভার দেম, অলসো ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ undesirable settlement of structure and increase the ability slope of embankment। যেটা বলতেছি সেটা হচ্ছে, আমি যদি আমার একটা কোনো মাটিতে মেকানিক্যাল প্রেশার দিয়ে আমি এটাকে আর কম্প্যাক্টেড করে এরকম করে ফেললাম আর একটু চাপ দিয়ে নিলাম, হ্যাঁ, এর ফলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এর বিয়ারিং ক্যাপাসিটি বেড়ে যাবে, হ্যাঁ, এবং এর মাঝখানে যে ভয়েড সেটা বেড়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে স্লপ ইনক্রিজ। তার মানে মাটি যদি ভালো কম্প্যাক্টেড হয় তাহলে এই যে রোডের দুই পাশে এরকম ঢালু থাকে না, এই ঢালটা বেশি দিতে পারবো। যদি মাটিটা ভালো হয় তাহলে ডাল দিতে হবে একটু কম, যদি মাটি কম্প্যাক্টেড না হয় ঢাল অনেক বেশি দেওয়া লাগবে। মাটি যত ভালো কম্প্যাক্টেড হবে তত ঢাল বেশি দেওয়া লাগবে। যদি মাটি হয় লুজ তাহলে ঢাল হবে অনেক কম, মানে কোনটা হবে অনেক কম। যদি মাটিটা কম্প্যাক্টেড হয়, ভালো স্ট্রেংথ থাকে, তাহলে সেটা ঢাল হবে বেশি। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। প্রিন্সিপাল অফ কম্প্যাকশন এখানে যেটা বলতেছে, দ্য ডিগ্রি অফ কম্প্যাকশন অফ এ সয়েল ইজ মেজার্ড ইন টার্মস অফ ইটস ড্রাই ইউনিট ওয়েট। আমরা যে কম্প্যাক্ট করতেছি এটার মেজারমেন্ট হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট বের করব। আমরা কোনো সয়েলকে কম্প্যাক্ট করার আগে তার ড্রাই ইউনিট নিব, ওটাকে কম্প্যাক্ট করব। কম্প্যাক্ট করার পর দেখব তার ড্রাই ইউনিট বাড়তেছে কিনা। যদি ড্রাই ইউনিট ওয়েট বাড়ে তাহলে আমরা বুঝবো কম্প্যাক্টেড হয়েছে। অ্যাডেড ওয়াটার ডিউরিং কম্প্যাকশন যে মাটিটা খুব শুকনা হয় তাহলে কম্প্যাকশন করার সময় আমরা একটু ময়েশ্চার ক্রিয়েট করবো বা পানি দিব। ইট অ্যাক্টস অ্যাজ এ সফটেনিং এজেন্ট, এটা মাটিকে সফট করবে থাকবে এবং স্লিপ করবে একটার উপরে, যার ফলে ডেন্সলি প্যাকড পজিশন, তারা কী করবে, পজিশন পয়েন্টে চলে আসবে। যেমন আমি যদি বলি, এই যে মাটি কয়েকগুলো এভাবে আছে, মাঝখানে ভয়েড আছে না, আমি যদি এখানে কী করতেছি, চাপ দিচ্ছি, প্রেশার দিলাম, কিন্তু এরা এই স্লিপারিটা হচ্ছে না। আমি যখন এখানে একটা ময়েশ্চার ক্রিয়েট করব তখন এখানে স্লিপারি এজেন্ট তৈরি হবে, যার ফলে মাঝখানে চাপ খেয়ে ভিতরে ঢুকে যাবে, ভালোটা কম্প্যাক্টেড হবে। এই যে আমি ময়েশ্চার ইউজ করতেছি, পানি ইউজ করতেছি, এটাকে বলবো ময়েশ্চার কন্টেন্ট। এবং আমি পানি বেশি দিলে তো আর হবে না, একটা স্টেট পর্যন্ত পানি দিলে আমি ম্যাক্সিমাম কম্প্যাক্ট করতে পারবো। সেই ময়েশ্চারকে বলতেছি আমরা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। যেমন এটা হচ্ছে আমার সয়েল লেভেল, হ্যাঁ, আমি যখন এ পাশে হচ্ছে ময়েশ্চার, এটা হচ্ছে ময়েশ্চার বাড়াচ্ছি, এই যে এখানে কী করতেছি, লিকুইড বাড়াচ্ছি। দেখি আমি যখন ফার্স্টে লিকুইড একটু বাড়াইছিলাম তখন আমার ময়েশ্চার ইউনিট ওয়েট বাড়তেছে, আরেকটু যখন বাড়ালাম তখন ময়েশ্চার ইউনিট বাড়তেছে। অ্যাট দ্য পয়েন্ট এখানে আমি যতই ময়েশ্চার বাড়াই না কেন আমার ইউনিট ওয়েট কিন্তু ফল করতেছে। তাহলে আমি খেয়াল করলাম যে ময়েশ্চার যদি বেশি বাড়ায় ফেলাই তাহলেও হবে না। একটা স্টেট W2 পর্যন্ত আমার কী করতেছি, এখানে ময়েশ্চার দিলে আমি ম্যাক্সিমাম ইউনিট পারতেছি, ময়েশ্চার ইউনিট ওয়েট পারতেছি, বা গামা ডি, ময়েশ্চার ইউনিট ওয়েটকে বলা হয় গামা ডি। তাহলে আমি গামা ডি যদি ম্যাক্সিমাম পাই, ও তখনকার যে ময়েশ্চার কন্টেন্ট ওটাকে আমরা বলবো অপটিমাম ময়েশ্চার। নোট দ্যাট ময়েশ্চার কন্টেন্ট 0 হবে দেন ময়েস্ট ইউনিট ওয়েট ড্রাই ইউনিট গামা 1। এটা ইমেজের কথা বলছে। এখন এরপরের বিষয়টা খেয়াল করতে হবে, when the moisture content is gradually increased the unit weight is gradually increased but
হেয়ার ইজ এ লিমিট অফ ময়েশ্চার, এখানে একটা লিমিটের ময়েশ্চার লিমিট আছে। ইফ ক্রস দিস লিমিট ইউনিট ওয়েট ইজ ফল ডাউন, যদি লিমিটটা ক্রস করে ফেলে তাহলে ইউনিট ওয়েট আবার ডাউন করবে। সো উই গেট ম্যাক্সিমাম ইউনিট ওয়েট ফর অপটিমাম ময়েশ্চার, আমরা ম্যাক্সিমাম ইউনিট ওয়েট পাবো অপটিমাম ময়েশ্চার কন্টেন্টে। তার মানে অপটিমাম ময়েশ্চার কন্টেন্টে আমি ম্যাক্সিমাম ইউনিট ওয়েট পাবো। ম্যাক্সিমাম ইউনিট ওয়েট মানে ভালো লেভেলে কী হয়েছে, কম্প্যাক্টেড হয়েছে। আচ্ছা, অবজেক্টিভ অফ সয়েল কম্প্যাকশন, সয়েল কম্প্যাকশনে কিছু অবজেক্টিভ দেখব, মানে ব্যবহার দেখব। মাটির যে শেয়ার স্টেট সেটা বৃদ্ধি করবে, এটা বেয়ারিং ক্যাপাসিটি বাড়াবে। ইনক্রিজ স্টিফনেস, স্টিফনেসটা কী করবে, একটু কমায় দিবে, যেটার ফলে আমরা ফ্র্যাকচার কম হবে। এবং ডিক্রিজ ভয়েড রেশিও, মানে মাটির ভিতরে যে ভয়েডটা আছে এটা পরিমাণ কমায় দিবে। অ্যান্ড সো পারমেবিলিটি, এবং পারমেবিলিটিও কমায় দিবে, মানে কি ভেদ্যতা, ও মাটি ভেদ করে পানি বের হওয়ার ক্ষমতাও কমে যাবে। দাস রিডিউসিং পটেনশিয়াল ফ্রস্ট হেপ, তুষারপাত হয়, স্ফীত হয়, ভূমিধসে পড়ে যায়, এগুলো যেন না হয়। এখন দেখব ফিল্ড কম্প্যাকশন। ফিল্ড কম্প্যাকশন করব আমরা ফাউন্ডেশনে, ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারে, রেলওয়ে কনস্ট্রাকশনে করব, হাইওয়ে কনস্ট্রাকশন করব। আমরা খেয়াল করছি না যে বিভিন্ন রোড তৈরি করার আগে ভালো মতো রোলার ডেক দিয়ে ভালো মতো কী করে নেওয়া হয়, কম্প্যাক্টেড করে নেওয়া হয় প্রেশার দিয়ে। আর্থ সারফেস এনব্যাঙ্কমেন্ট হতে পারে, ড্যাম্প হতে পারে। ফর এনি ফিলিং ওয়ার্ক, যে কোনো খালি স্থান ভরাতে হলে আমরা ফার্স্টে কী করবো, ওখানে কম্প্যাক্টেড দিলে ভালো মতো মাটিটা সেটেল হবে। এয়ারপোর্টের যে রানওয়ে আছে ওখানে আমরা করি, ফিল্ড কম্প্যাকশন করি। লোজ সয়েল এটসেট্রা, মানে যেখানে সয়েল দেখবো লোজ অবস্থায় আছে ওইটাকে আমরা কী করে দিই, কম্প্যাক্ট করে দিই বিভিন্ন কনস্ট্রাকশন করার জন্য। জিরো ভয়েড লাইন, জিরো ভয়েড লাইন হচ্ছে এ লাইন হুইচ শোজ দ্য রিলেশন বিটুইন ড্রাই ইউনিট ওয়েট অ্যান্ড ওয়াটার কন্টেন্ট। এটা একটা লাইন যেটা আমার ড্রাই ইউনিট ওয়েট এবং ওয়াটার কন্টেন্টকে সম্পর্ক দেখায় অফ কম্প্যাক্টেড সয়েল কন্টেনিং 0% অফ এয়ার। তখনই দেখাবে এই লাইনটা যখন আমার ভিতরে এয়ার থাকবে একদম 0%, কোনো ভয়েড থাকবে না, যাকে আমরা বলতেছি জিরো এয়ার ভয়েড লাইন। এখন ফ্যাক্টর ইফেক্টিং দ্য কম্প্যাকশন আসলে কী কী ইফেক্ট করতে পারে। ময়েশ্চার কন্টেন্ট, এটা যদি বেশি বা কম হয় তাহলে ময়েশ্চার একটা তারতম্য হতে পারে। সয়েল টাইপ, গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন, এসপিজি অফ সয়েল, ক্লে ম্যাটেরিয়াল প্রেজেন্ট, মিনারেল প্রেজেন্ট, এ সকল সয়েল টাইপের উপর বেস করে আমার কম্প্যাকশনের একটু তারতম্য হতে পারে। আচ্ছা, আমরা যদি দেখি যে স্যান্ডি সয়েল, ক্লে সয়েল, হাইলি প্লাস্টিক ক্লে, পুরলি গ্রেডেড সয়েল, এই প্রত্যেকটা ক্লে বা সয়েলের আমাদের এই গ্রাফটা, এটা কিসের গ্রাফ জানি, এটা হচ্ছে ময়েশ্চার বাই ইউনিট ওয়েট, এই গ্রাফটা এক এক রকম দেখায়। এটা আমাদের একটু দেখে রাখলে ভালো হয়। এরপর আমাদের এখানে কম্প্যাক্ট করার সময় আসলে দুইটা মেথড আছে, প্রক্টো টেস্ট অথবা স্ট্যান্ডার্ড প্রক্টো টেস্ট। এই টেস্ট দুটো আমি যদি পরবর্তী কোনো সময় করাই তাহলে আমি প্লে লিস্টে এটা এই ক্লাসের পরে যোগ করে দিব। আচ্ছা, তাহলে এই টপিকটা এখানে শেষ। আমরা এই চ্যাপ্টারে একটা টপিকে যাবো, সেটা হচ্ছে ফিল্ড কম্প্যাকশন। ফিল্ড কম্প্যাকশন করা হয় রোলার দিয়ে। 4 ধরনের রোলার আছে আমাদের ইউজের মধ্যে। একটা হচ্ছে স্মুথ হুইল রোলার, চাকাগুলো স্মুথ লোহার। আমরা দেখছি বিভিন্ন রাস্তাঘাটে নতুন রাস্তা তৈরি করার আগে কংক্রিট দিয়ে ইট ভাঙা দিয়ে চাপা দেওয়া হয় একটা গাড়ির মাধ্যমে, এটাকে বলা হয় স্মুথ রোলার, হুইল রোলার। নিউমেটিক রোলার টায়ার টিউব, এটা হচ্ছে ওই যে স্টিলের পরিবর্তে কি থাকবে, এখানে একটা টায়ার থাকবে, টিউব থাকবে, যেখানে নর্মালি বড় একটা বাসের যে টায়ার থাকে না ওরকম টায়ার থাকবে, একটু বড় আকারের টায়ার থাকবে। শেপফুট রোলার, এটা হচ্ছে শেপফুট রোলার হচ্ছে চাকার সারফেসে এরকম করে একটু উঁচু দেওয়া আছে স্টিলের চাকার চারপাশে, যাতে এখানে যখন চাপ দিবে তখন যাতে প্রেশারটা খুব বেশি করে পড়ে, এই জন্য আমরা এটা ইউজ করে থাকি। ভাইব্রেটর রোলার হচ্ছে এই রোলারটা আমরা চাইলে এই দুটো জায়গায় ইউজ করতে পারি। চাকার ভিতরে দুইটা পজিশনে ভাইব্রেটর থাকে, এরা ভাইব্রেট করে, যার ফলে চাপ দেওয়ার পরে একটা তো সেলফ ওয়েটের কারণে চাপ দিতেছে, চাপের পরে আবার আমি যদি কলমটাকে এবার চাপ দিই আবার এভাবে নাড়ি তাহলে একটু বেশি প্রেশার ক্রিয়েট হইতেছে না, এই জন্য আমরা এই ভাইব্রেটর রোলারটাকে স্মুথ হুইল ইউজ করতে পারি অথবা শেপস ফুট রোলারে ইউজ করতে পারি। এটা মূলত আলাদা কিছু না, এটা এই দুটার মধ্যে থাকে।
আচ্ছা, এখন আমরা এই যে ফিল্ড টেস্ট করতেছি তার একটা স্পেসিফিকেশন দেখব। আমরা আসলে ফিল্ডটা কেমন করতেছি, আমরা কতটুক থাকা লাগবে, করা লাগবে, কতটুক করলে হয়ে গেছে, এটা বুঝবো কেমনে? এটা বুঝতে হলে আমাকে স্পেসিফিকেশন ফর ফিল্ড কম্প্যাকশন এই টপিকে জানা লাগবে। এখানে আর হচ্ছে রিলেটিভ কম্প্যাকশন, গামা ডি হচ্ছে ময়েশ্চার ইউনিট, ড্রাই এটা হচ্ছে ফিল্ড থেকে নিয়ে আসা, মানে আমি ফিল্ডতেও করছি, অবশ্যই কমপ্লিট করার পর ওখান থেকে একটা মাটি নিয়ে এসে ওইটা ড্রাই ইউনিট দেখলাম, এবং ওই সয়েলটাকে আমি ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করলাম যে ম্যাক্সিমাম কতটুকু আমি কমপ্লিট করতে পারি, সেটা নিচে ইনটু 100%। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি রিলেটিভ কম্প্যাকশন। ম্যাক্সিমাম সময় আমাদের টার্গেট থাকে এই কম্প্যাকশনটা যেন ল্যাবের যে রিপোর্টটা আসে ওই রিপোর্টের 90 বা 95% আমার ফিল্ডে থাকে, তাহলে মূলত কাজটা ভালো হবে। এখন এটা ছাড়া ডেনসিটি দিয়েও করা যায়। এটা হচ্ছে গ্র্যানুলার সয়েলের জন্য বা স্যান্ডি সয়েলের জন্য বলা যায়। রিলেটিভ ডেন্সিটি ডিআর ইজ ইউজ টু গামা ডি, মানে ময়েশ্চার ইউনিট ফিল্ড থেকে নেওয়া মাইনাস গামা ডি মিনিমাম কত হইতে পারে, গামা ডি ম্যাক্সিমাম কত মাইনাস গামা ডি মিনিমাম ইন্টু গামা ডি ম্যাক্সিমাম বাই গামা ডি ফিল্ড। একটা জিনিস খেয়াল করলে চলবে, ফার্স্টে মনে রাখবো ফিল্ডের গামা থেকে সর্বনিম্ন বিয়োগ করব, এরপর ম্যাক্সিমাম গামা থেকে মিনিমামটা বিয়োগ করব। এখন আমার খেয়াল করতে হবে উপরে থাকবে ফিল্ড মিনিমাম ম্যাক্সিমাম, নিচে থাকবে ম্যাক্সিমাম মিনিমাম ফিল্ড, মানে ফিল্ড মিনিমাম ম্যাক্সিমাম উপরেও থাকবে, ফিল্ড মিনিমাম ম্যাক্সিমাম নিচেও থাকবে। তাহলে ফার্স্টে ফিল্ড থেকে আমি মিনিমাম বিয়োগ করছি, এরপর ম্যাক্সিমাম থেকে মিনিমাম বিয়োগ করছি, উপরে কি বাকি আছে আর এখানে বাকি আছে ম্যাক্সিমাম, এখানে বাকি আছে ফিল্ড। এভাবে মনে রাখলে সোজা হবে। এখন ডিটারমিনেশন অফ ফিল্ড ইউনিট ওয়েট অফ কম্প্যাকশন, আমরা যে ফিল্ডে কম্প্যাকশন করি না ওখান থেকে আসলে মানে কালেক্ট করে কীভাবে আমরা আসলে ইউনিট ওয়েটটা বের করতে পারি এটা আমরা এখন করবো। যেটা একটা প্র্যাকটিস, মানে একটা প্রসেস আমরা দেখবো, সেটা হচ্ছে স্যান্ডকোন মেথড। এটা আমরা এখন একটু দেখব। এমন একটা ম্যাটেরিয়ালস আছে, এই ম্যাটেরিয়ালসের ভিতরে এখানে স্যান্ড আছে, এই স্যান্ডের নাম হচ্ছে অটোয়ার স্যান্ড। এখানে আমরা স্যান্ড থাকবো, যে স্যান্ডের আগে থেকে আমরা ইউনিট ওয়েট জানবো, স্যান্ডের ইউনিট ওয়েট আমরা আগে থেকে জানবো। তাহলে এই পুরা ইয়াটার ওয়েট হচ্ছে W1। আমি এই উপরের অংশটুকু সমান করে মাটিতে একটা গর্ত করলাম, গর্ত করে যে মাটিটা পাইলাম এটা দিব সয়েলের ওয়েট, এটা হচ্ছে কি সয়েলের ওয়েট। এরপর এই ডিভাইসটাকে উল্টা করে এখানে সেট আপ করে দিলাম, এবং এখানে যে হুক আছে হুকটা খুলে দিলাম, যার ফলে হবে কি স্যান্ডটা এখানে চলে আসবে। তাহলে এখানে যে স্যান্ড আছে এটার ওয়েট কত WC। ওকে, আচ্ছা, তারপর আমি কী করবো লক করে দেব। তাহলে এই যে সয়েল ওয়েট পাইলাম, এই সয়েলের আগে কী বের করা লাগবে, ড্রাই ওয়েট বের করা লাগবে। মানে এটাকে আমি ওভেন ড্রাই করতে পারি, ওভেন ড্রাই করে যেটা পাবো সেটা হচ্ছে ড্রাই সয়েল ওয়েট, এটা W3। অথবা যদি ময়েশ্চার কন্টেন্ট দেওয়া থাকে তাহলে আমি W3 সমান এটা W2/1 প্লাস ময়েশ্চার বাই 100 দিয়ে ভাগ করলে আমি ক্যালকুলেট করে পাবো। আর যদি আমার ময়েশ্চার কন্টেন্ট দেওয়া না থাকে সেক্ষেত্রে ল্যাবে নিয়ে গিয়ে আমি যদি 1 ঘন্টা 1 দিনের জন্য ওভেন রাখি তাহলে আমার এটা ড্রাই ওয়েট এসে যাচ্ছে। আচ্ছা, এরপর আমি যে ডিভাইসটি উপর করে রাখলাম এই হুকটা মেরে দেওয়ার পর নিয়ে নিব। তাহলে নিয়ে লিখে থাকে এই উপরে অল্প বালি থাকে, এ বক্স থাকে এবং এই কোণ থাকে, ভিতরে বালি কিন্তু না, এই কোণ। তাহলে এই অংশটুকুর যে ওয়েট সেটা হচ্ছে W4, এটা হচ্ছে W4। আচ্ছা, তাহলে এবং আমাদের প্রশ্নে কিন্তু WC, যে এই কোণের ভিতরে কী পরিমাণ বালু থাকতে পারে তার ওয়েট কিন্তু বলে দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে কাটা অংশ এটার ভলিউমটা বের করা। এটার ভলিউমটা বের করার একটা উপায় হচ্ছে এই যে স্যান্ড এখানে আসলো, এখানে কিছু স্যান্ড ঢুকলো না, পুরোটা তো একটা স্যান্ড ঢুকছে এখান থেকে মূলত যে স্যান্ড ঢুকে এসে এটা ফিল আপ করছে, তারপরে কোন ফিল আপ করছে, এই পুরোটা আমার স্যান্ডের ওয়েট। এই স্যান্ডের ওয়েট থেকে এই কোনটা আমি বাদ দিয়ে দিব, তাহলে এখানকার স্যান্ডের ওয়েট পেয়ে যাবো না, এখানে কী পরিমাণ স্যান্ড ওয়েট আছে। তাহলে আমি স্যান্ডের আগে থেকে ইউনিট ওয়েট জানি, সেখান থেকে আমি এই স্যান্ডের ওয়েট পাইতে গেলে কতটুকু ভলিউম গেদার করা লাগবে এটা আমি জানবো। তাহলে আমি মূলত এটার ভলিউমটা বের করব। এই ভলিউম বের করে এখান থেকে যে মাটি নিয়ে নিয়েছি তার ড্রাই ইউনিট করবো,
এই ড্রাই ইউনিটকে যদি ভলিউম দ্বারা ভাগ করতে পারি তাহলে তো আমার ড্রাই ইউনিট আসতেছে, তাই না? আমার সেটাই লক্ষ্য। তাহলে আমরা ফার্স্টে F5 বের করবো। কী বের করবো? W1 থেকে W4 বিয়োগ দেবো। W1টা কি ফুল সেট আপ, W4 হচ্ছে ইউজের পর সেট আপে কত ওয়েট আছে। তারপর আমি যদি এটা বিয়োগ করে ফেলি W1 থেকে, ফুল সেট আপ থেকে ইউজ করা সেট আপ বিয়োগ করে ফেলি, তাহলে কি থাকে? WC থাকে এবং স্যান্ডের ওয়েট থাকে, এখানকার স্যান্ডের ওয়েট থাকে। তাহলে আমি যদি স্যান্ডের ওয়েটটা পাইতে চাই তাহলে কি W5 থেকে WC বাদ দেওয়া লাগবে, কারণ W5টা কত এটা তো আমাকে দেওয়া থাকবে, কিন্তু আমার WC দেওয়া থাকবে, আমার পরীক্ষায় WC দেওয়া থাকবে, আমি সেখান থেকে স্যান্ডউইট বের করতে পারবো। তাহলে মূলত কি স্যান্ডউইট সমান W5 মাইনাস WC, এই যে স্যান্ডউইট সমান W5 মাইনাস WC। ওকে, আচ্ছা আমি W5 করতে পাবো, W5 পাবো হচ্ছে W1 মানে W4 বিয়োগ করে, W5 তো পেয়ে গেছি। এই W5 থেকে যদি আমি WC বাদ দিই, আমি স্যান্ড এই ভিতরে কোণের স্যান্ড বাদ দিই, তাহলে এই স্যান্ডের ওয়েট পাবো, এই স্যান্ডের ওয়েট পেলাম। তাহলে এই স্যান্ডের ওয়েট সমান কি W5 মাইনাস WC। এই W5 মাইনাস WC দিয়ে আমি যদি ইউনিট ওয়েট অফ স্যান্ড দিয়ে ভাগ করি তাহলে কী পাবো? ভলিউম পাবো। এই যে ওয়েট অফ স্যান্ড, ইউনিট ওয়েট অফ স্যান্ড, আমি কি জানি? ইউনিট ওয়েট সমান ওয়েট বাই ভলিউম। তাহলে আমার কাছে লাগবে ভলিউম, ভলিউম সমান ওয়েট বাই ইউনিট ওয়েট। পাইলাম, ভলিউম পাইলাম। এই ভলিউমটা মূলত কিসের ভলিউম? স্যান্ডের ভলিউম। তাহলে স্যান্ডের যে ভলিউম সেটা কি এখান থেকে মাটি যে নিয়ে নিলাম কতটুকু খালি হয়েছে, ওই ভলিউমটা সেম না? সেম। তাহলে এই ভলিউমটা আমার মূলত এইখান থেকে মাটি যে খাবলা মারি নিলাম, এই খাবলার ভলিউমটা। এবার ড্রাই ইউনিট ওয়েট অফ W3 কি? W3 হচ্ছে এখান থেকে যে মাটি নিয়ে নিছি না, মাটি, ওই মাটির ড্রাই ইউনিট ওয়েট। তাহলে ড্রাই ইউনিট ওয়েট বাই ভলিউম দিলে কি আসবে? সরি, ড্রাই ইউনিট ওয়েট না, W3 হচ্ছে ওই যে মাটি নিছি খাবলা মেরা, ওই মাটির ড্রাই করার পরে যে ওয়েট আসছে ড্রাই ওয়েট, এই ড্রাই ওয়েটকে ভলিউম দ্বারা ভাগ করছি, তাহলে ড্রাই ইউনিটও পেয়েছি। এই ড্রাই ইউনিট ওয়েট নিয়ে আমরা ল্যাবে গিয়ে টেস্ট করবো, ল্যাবে না, ল্যাব থেকে যে টেস্ট করা রিপোর্ট ওইটাকে কী করবো? ভাগ করে 100 দিয়ে গুণ করবো, তাতে আমরা কী পেয়ে যাবো? রিলেটিভ কম্প্যাকশন পেয়ে যাব। আচ্ছা, এখন একটা ম্যাথ দেখি। ল্যাবরেটরি কম্প্যাকশন টেস্ট ফর এ ক্লেই সিল্ট আর গিভেন ফলো টেবিল। বলা আসছে আমি যখন ময়েশ্চার 6 দিছি তখন আমার ইউনিট ওয়েট 14.8। এখানে প্রত্যেকটা ময়েশ্চারের জন্য কী দেওয়া আছে? তার ইউনিট ওয়েট দেওয়া আছে। এখান থেকে আমরা চাইলে গ্রাফ আঁকলে ম্যাক্সিমাম ইউনিট ওয়েট কত হতে পারে সেটা বের করতে পারবো। ল্যাবের ম্যাক্সিমাম ইউনিট ওয়েট কত হইতে পারে এটা আমরা বের করতে পারবো। এটা গেল এই প্রশ্নের একটা মানে কী হইতে পারে এটা আগে থেকে বললাম আর কি। এরপরে following are the result as a field unit weight determine test performed on the some soil by mean of the sand method। মানে আমি স্যান্ড কোন মেথড, আমি আবার কী করলাম কি স্যান্ড কোন মেথডের দ্বারা একটা মাটির কী করলাম ওখানকার ইউনিট ওয়েট বের করতে যা লাগে তা দিয়ে দিয়েছে, এবং ল্যাবরেটরিতে আমার এই মাটির ম্যাক্সিমাম কত হইতে পারে ড্রাই ইউনিট হতে পারে এটা বের করবো, যার ফলে আমি কী বের করতে পারবো? ড্রাই ইউনিট ওয়েট অফ কম্প্যাকশন ইন দ্য ফিল্ড, মানে ফিল্ডে আমার কতটুকু কম্প্যাকশন করা সেটা বের করতে পারবো এবং রিলিভ কম্প্যাক্ট বের করতে পারবো। আগে দেখি ড্রাই ইউনিট ওয়েট অফ কম্প্যাক্ট ইন দ্য ফিল্ড। তাহলে ফিল্ডে কোনটা করা হয়েছে? ফিল্ডে করা হয়েছে এটা কোন মেথড? স্যান্ড কোন মেথড। এবার আমরা ম্যাথটা করবো। বলছে কি ক্যালিব্রেটেড ড্রাই ডেন্সিটি অফ অটোয়া স্যান্ড 1570 কেজি পার মিটার কিউব। ওই যে মেশিনের ভিতরে মানে বক্সের ভিতরে যতটুকু বালি ছিল ওই বালির দেওয়া আছে ইউনিট ওয়েট, যে প্রতি 1 মিটার কিউবে ওজন হচ্ছে 1570 কেজি। আচ্ছা, তাহলে এখন ক্যালিব্রেটেড মাস অফ অটোয়া স্যান্ড টু ফিল দ্য কোন। আমি এখানে কী বলছিলাম? কোনের মধ্যে কতটুকু স্যান্ড আটকে যায় এটা দেওয়া থাকবে, দেওয়া আছে 0.545 কেজি। এখন মাস অফ দ্য জার কোন স্যান্ড বিফোর ইউজ করার আগে ম্যাটেরিয়ালসের ওয়েট ছিল 7.59 কেজি, ইউজের পর হয়ে গেছে 5.78। তাহলে এদের বিয়োগফল কি W5 না? W5 থেকে যদি আমি এই কোণের ওয়েট বাদ দিয়ে দিই তাহলে স্যান্ড গর্তের মধ্যে কতটুকু স্যান্ড ঢুকছে পেয়ে যাব। তাহলে সেটা আমরা এখানে করতেছি। ময়েশ্চার দেওয়া আছে
10.2% এবং মাস অফ দ্য ময়েস্ট সয়েল ফ্রম হোল, এবং মাটির যে খাবলা বানিয়ে নিছি ওই খাবলাটুকুর ওজন দেওয়া আছে 3 কেজি, 3.007 কেজি। তাহলে আমার ফার্স্টে করতে হবে কি, মাস অফ সয়েল ইন দ্য হোল, ওই হোলের মধ্যে কি পরিমাণ আছে, মাস অফ সয়েল ইন দ্য হোল অ্যান্ড কোন, হোল এবং কোণের মধ্যে কত আছে। তাহলে আমি টোটাল কি বলে ওই মেশিনের ইউজ করার আগের ওয়েট থেকে ইউজ করার পরে ওয়েট বাদ দিলে আমি হোলের ভিতরের বালু এবং কোণের ভিতরে বালু পেয়ে যাব। আমাকে কোণের ভিতরে বালু দেওয়া আছে 0.55। তাহলে এই যে এখান থেকে আমি যদি 0.545 বাদ দিই তাহলে কী পেয়ে যাবো, মাস অফ দ্য সয়েল, সয়েলের ওজন পেয়ে যাব। এই সয়েলের ওজনের সাথে যদি আমি রো ভাগ দিই তাহলে ভলিউম পেয়ে যাব। রো কোথায় পাবো, বালুর ঘনত্ব, এই যে ডেনসিটি, ওয়েট ডেনসিটি 1570 ভাগ দিলাম, ভাগ দিলে এটা পেলাম। এটা হচ্ছে মূলত ওই যে গর্ত করে মাটি নিছি না, ওই গর্তের ভলিউম। তাহলে ওই গর্তের ভলিউমকে আমি যদি মাটির ওয়েট দিয়ে ভাগ করে দিই তাহলে ওই মাটির ইউনিট ওয়েট পাবো, ইউনিট ওয়েট, এই যে মাটির ইউনিট ওয়েট কত 20.427 কিলোনিউটন পার মিটার কিউব। এটা কিন্তু ড্রাই, এটা কিন্তু ময়েশ্চার, এখানে পানি আছে। আমাকে ময়েশ্চার বলে দেওয়া আছে যে 12.2% ময়েশ্চার, তাহলে এখান থেকে 12.2% কী পড়ে যাবে, এক প্রকার বাদ হয়ে যাবে। ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে ড্রাই কম্প্যাক্টেড সয়েল, উপরে থাকবে কি ওয়েট কম্প্যাক্টেড সয়েল, ভেজাটা 1 প্লাস ময়েশ্চার বাই 100, তাহলে কী পাবো 18.536 কিলোনিউটন। এটাই হচ্ছে আমার মূলত কি আসলে ফিল্ডে কম্প্যাকশন করা হয়েছে। এখন আমি যে ল্যাবে নিয়ে গেছিলাম, মাটির ল্যাবে নিয়ে টেস্ট করছি যে ময়েশ্চার কত, ময়েশ্চার আছে কত, কী হয়, কম্প্যাক্টেড হয়, ডাইলুট হয়, এটা গ্রাফ করা যাবে। গ্রাফ করব, আমি যদি গ্রাফ ড্র করি তাহলে দেখব আমার যখন ময়েশ্চার কন্টেন্ট 6 দিয়েছিলাম তখন ড্রাই ইউনিট ছিল, গামাটি ছিল 14, 8-এর জন্য ছিল 16, 9-এর জন্য ছিল 18, 11-এর জন্য হয়ে গেছে 20, 14-এর জন্য আবার 18 কাছাকাছি, 14-এর জন্য আবার 16 কাছাকাছি। ওই গ্রাফটা আঁকলাম। এই গ্রাফের একদম টপ পোর্শনটা কিন্তু গ্রাফ আঁকলে আমরা এখানে পাবো, এটাকে আমরা কী ধরবো 19। ম্যাক্স ল্যাবরেটরিতে পাওয়া গামাটি হচ্ছে 19 কিলোনিউটন পার মিটার কিউব। এখন আমি রিলেটিভ কম্প্যাকশন করবো কেমনে, আমার ল্যাবরেটরিতে কত পাওয়া গেছে 19, আমার ফিল্ডে কত আছে 18.536, দেখলাম 97.55% আছে। ও বাবা, সেই কম্প্যাকশন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কম্প্যাকশন করার আরও কিছু উপায় আছে, সেটা হচ্ছে ভাইব্রেটরের মাধ্যমে কম্প্যাকশন করা। ভাইব্রেটর ইজ এ টেকনিক ফর ইন সিটু ডেন্সিফিকেশন অফ টেকিং লেয়ার অফ এ লুজ গ্র্যানুলার সয়েল ডিপোজিট। আমি প্রসেসটা বলে দিই। এরকম একটা আছে, মাথা আছে। এই মাথার ফার্স্টে নিচে দিবে ওয়াটার জেট। ওয়াটার জেট দিয়ে দিলে এখানে একটা চোরাবালি টাইপের সৃষ্টি হবে, যার মাধ্যমে যখন চোরাবালি সৃষ্টি হবে তখন এটাকে যদি চাপ দেয় আস্তে আস্তে ঢুকে পড়বে। অ্যাট দ্য টাইম যখন এতটুকু ঢুকে পড়বে তখন কী করবে, নিচের ওয়াটার জেটটা অফ করে দেওয়া হবে, উপর থেকে স্যান্ড দেওয়া হবে বা সয়েল দেওয়া হবে, আবার উপরে জেটটা চালু করা হবে। তাহলে এই যে স্যান্ড দিল, স্যান্ড দেওয়ার পরে ওয়াটার দেওয়ার ফলে এই স্যান্ডগুলো নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পরে এই মেশিনটা আস্তে আস্তে তুলবে, এই মেশিনটা আস্তে আস্তে তুলবে। তোর একটা আছে, একটা নির্দিষ্ট হাইট তুলবে, এরপর ভাইব্রেট করবে কিছু সময়, এরপর আবার তুলবে, আবার করবে। তাহলে এটা যদি মুখোমুখি পড়ি তাহলে কী হবে, স্টেজ 2-তে, স্টেজ 1-এ হচ্ছে ওই হাইড্রোলিক জেট দিয়ে ওখানে একটা পানি ভিজা দিবে। তাহলে দ্বিতীয় হচ্ছে কি, হাইড্রোলিক জেটের দেওয়ার কারণে ওখানে একটা কুইক কন্ডিশন তৈরি হবে, মানে চোরাবালো হবে, যার ফলে ভাইব্রেটিং মেশিনটা ওখানে কী করবে, সিঙ্ক করবে, ঢুকে যাবে। স্টেজ 3 হচ্ছে গ্র্যানুলার ম্যাটেরিয়াল ইজ পোর্ড ফ্রম দ্য টপ। এখন করবে কি, উপর দিকে আমার ম্যাটেরিয়ালস খালি হয়ে যাবে, যার ফলে আমি ওয়াটারটাকে আগে লোয়ার জেট ছিল ওটা ক্রস করে অফ করে দিয়ে টপে দিয়ে দিব, টপে ছেড়ে দিব, যার কারণে পানিটা দ্য ওয়াটার ক্যারি গ্র্যানুলার ম্যাটেরিয়াল ডাউন, উপরের পানি ছেড়ে দিলে মাটিগুলোকে আরও নিচে নিয়ে যাবে। এরপর দ্য ভাইব্রেটিং ইউনিট ইজ গ্র্যাজুয়ালি রাইজড ইন অ্যাবাউট 0.3 মিটার লিফট, 0.3 মিটার করে উপর তুলব এবং 30 সেকেন্ড ধরে ভাইব্রেট করবো, এভাবে আস্তে আস্তে উপর দিকে উঠবো, তার ফলে এটা কম্প্যাক্ট হয়ে যাবে। এখন মাটি কতটুকু সুইটেবল ওইটা আমরা টেস্ট করি সুইটেবিলিটি নাম্বারের মাধ্যমে। SN 1.7√3/d50² প্লাস 1/d20² প্লাস 1/d10²। এটার মানে হচ্ছে ডায়ামিটার
50 দিয়ে, মানে 50% হয় রিটেন হয় কোন ডায়াতে, সেটা 20% রিটেন হয় কোন ডায়ামিটারে, সিভ অ্যানালাইসিসে, এবং 10% হয় এটা ফাইনাল বলবো না, সেটা বলে 10% পাস হয়ে যাওয়া, 50% পাস হয়ে যাবে সেটা কোন ডায়ামিটারে, 20% পাস হয়ে যাবে এটা কোন ডায়ামিটারে, এবং 10% পাস হয়ে যাবে কোন ডায়ামিটার, সেটা হচ্ছে ডি এর মান। এখানে এস এন এর মান ডিপেন্ড করে আমরা কিছু বলতে পারি যে 10-এর ভিতরে হলে 0 থেকে এক্সিলেন্ট, 10 থেকে 20 হলে ওটাকে গুড বলবো, 20 থেকে 30 হলে ওটাকে ফেয়ার বলবো, অনেক সমস্যা হইতে পারে, 30 থেকে 50 পুর গ্রেটেড সয়েল, 50-এর বেশি হয়ে গেলে এটা আনসুইটেবল, এটা আমরা কেমনটা কী করবো না, আর কাজ করবো না। এখন প্লেসমেন্ট ওয়াটার কন্টেন্ট, প্লেসমেন্ট ওয়াটার কন্টেন্ট হচ্ছে ফিল্ডে আমি কম্পেকশন করার সময় কী পরিমাণ পানি দিছি ওইটা হচ্ছে মূলত প্লেসমেন্ট ওয়াটার কন্টেন্ট। দ্য ওয়াটার কন্টেন্ট ইউজড ইন দ্য ফিল্ড কম্পেকশন ইজ কল্ড প্লেসমেন্ট ওয়াটার কন্টেন্ট, মানে ওয়াটার কন্টেন্টটা আমি ইউজ করছি ফিল্ডে যে পরিমাণ, সেটা হচ্ছে প্লেসমেন্ট ওয়াটার কন্টেন্ট। এটা আমার অপটিমাম ময়েশ্চারে কম হইতে পারে, বেশি হইতে পারে, লোয়ার দেন অর হায়ার দেন অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ডিটারমাইন্ড ইন দ্য ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে আমরা এটা বের করবো। এখন কম্পেকশন আরেকটা আছে, সেটা হচ্ছে ডায়নামিক কম্পেকশন। এরকম একটা বড় লোহার পাত বা কংক্রিটের পাত একটা হাইট থেকে নিয়ে ধম করে ছেড়ে দিয়ে গর্ত করে নেয়, তাহলে এই যে লোহার পাতটা আছে সেটার ওয়েট কত হতে পারে, 80 থেকে 360 কিলোনিউটন, অথবা 18 থেকে 80 কিপস এটার ওয়েট হতে পারে। এটাকে আমি যদি উপর থেকে ফেলি, একটা লিমিট আছে 7.5 মিটার থেকে 30.75 মিটার পর্যন্ত আমি ফেলতে পারবো। সো ম্যাক্সিমাম কত, 30, মানে 3 তলা উপর থেকে ফেলতে পারবো, সরি 3 মিটার মানে প্রায় 10 তলা, 10 তলা মাটির উপর থেকে ফেলতে পারবো আমি ম্যাক্সিমাম পাওয়ার জন্য, অথবা 25 ফিট থেকে 100 ফিট, 100 ফিট মানে 10 তলা, 10 তলার উপর থেকে ফেলতে পারবো। তাহলে যত উপর থেকে ফেলবো তত বেশি কম্প্যাকশন হবে, যত উপর থেকে ফেলবো তত বেশি কম্প্যাকশন হবে, ঠিক আছে। এটা নিয়ে আজকে আমাদের এই সয়েল কম্প্যাকশন শেষ। এটা একটা ম্যারাথন ক্লাস হয়েছে, এটার বাকি কিছু থাকলে আমি পরে অ্যাড করে দিব প্লে লিস্টে। আল্লাহ হাফেজ।